Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আমরা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 12 সেক্সুয়ালি প্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস বা সপুষ্পক উদ্ভিদের মধ্যে কিভাবে যৌনজনন সম্পন্ন হয় সেটি সম্বন্ধে জানছিলাম। সেখানে অলরেডি আমরা বেসিক জিনিসগুলি যেমন নিষেকের আগের ঘটনাসমূহ বলতে কিভাবে বিভিন্ন গ্যামেট গুলি তৈরি হচ্ছে এবং কিভাবে গ্যামেট গুলি একে অপরের সংস্পর্শে আসে। দেন তারপর সেখান থেকে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ নিষেকের প্রভাবে জাইগোট তৈরি হয় এবং জাইগোটের পরবর্তী ঘটনাগুলো আসছে পোস্ট ফার্টিলাইজেশন। ওকে, এবার যদি সেইভাবে আমরা দেখি পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস আমাদের কি কি দেখতে হয়। আগে আমাদের দেখতে হয় জাইগোটটি কিভাবে বৃদ্ধি পেয়ে একটি ভ্রূণ তৈরি করে বা এই ভ্রূণের পুরো বিকাশের ঘটনাগুলি এবং ভ্রূণের বৃদ্ধির জন্য সেখানে দরকার পড়ে বিভিন্ন তার সঙ্গে জড়িত শস্যগুলিও বৃদ্ধি। এবার এখন অব্দি আমরা যে স্টেজে এসেছি সেটা হচ্ছে সিড বা বীজ। তো বীজের বীজ কেন গুরুত্বপূর্ণ? কারণ যৌনজনের আলটিমেট প্রোডাক্টই হচ্ছে সিড বা বীজ। আমরাও জানি যে আমরা যখন কৃষিকাজে ব্যবহার করে থাকি বিভিন্ন সময় আমরা বীজগুলিকে ব্যবহার করি। আর বীজ কেন জরুরি? কারণ বীজের মধ্যে একটা দশা রয়েছে, বীজ সুপ্ত অবস্থায় যেতে পারে, বীজ ডরম্যান্সি ফেজে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত সে প্রতিকূল পরিবেশ বলতে সেখানে উপযুক্ত আলো, উপযুক্ত অক্সিজেন, টেম্পারেচার সমস্ত জিনিসগুলো ম্যাটার করে। এবার তুমি ভাবো যে যখন আমরা কোনো একটা বীজ কি করি, আমরা এই বছর বীজগুলোকে জমিয়ে রাখতে বা দেখেছো হয়তো বীজগুলিকে বিভিন্ন ভাবে স্টোর করে রাখা হয় যাতে পরের বছর সেটাকে আবার ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, সেরকম এটা জানো যে এরকম অনেক বীজ রয়েছে যেগুলি বছরের পর বছর, আমরা তো বলে এগুলো 1 বছর 2 বছর, কিন্তু কিছু কিছু বীজ রয়েছে যারা সুপ্ত অবস্থায় বছরের পর বছর থাকতে পারে। যেমন উদাহরণ দেখো, একটা লুপিন গাছ, এটার নাম হচ্ছে লিপিনাস আর্কটিকাস। এটি আর্কটিক টুন্ড্রার মধ্যে পাওয়া গেছিল এবং এটি তার এই বীজটি কত বছর পর নিজের সুপ্তাবস্থা থেকে ফিরে এসেছে এবং নতুন একটা উদ্ভিদ তৈরি করেছে 10,000 বছর পরে। এরকমই আরেকটা উদাহরণ হচ্ছে একটা বিশেষ ধরনের খেজুর গাছ, যেটা হচ্ছে ফিনিক্স ট্যাক্টাইলিফেরা, যেটা কিং হেরডের সমুদ্র মৃত সমুদ্রের ডেড সির কাছে কিং হেরডের যে রাজপ্রাসাদটি ছিল সেখান থেকে এই বীজটিকে উদ্ধার করা হয়েছে এবং এই বীজটিকেও ভায়াবেল পাওয়া গেছে। ভায়াবেল কখন অব্দি বলবো? যখন অব্দি এ সক্ষম যে বীজটা সুপ্ত অবস্থা ছাড়িয়ে সেটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারবে, এটাকে মানে ভায়াবেল কন্ডিশন, রাইট? এখানে অনেক রকম কোয়েশ্চেন আসে যে বলতো এমব্রিও স্যাকের মধ্যে কতগুলো এগ রয়েছে। অলরেডি জানি ভ্রূণস্থলের মধ্যে একটি মাত্র শুধু ডিম বক্স থাকে। এমব্রিও স্যাক্স আর প্রেজেন্ট ইন ওভারি, একটা ওভারির মধ্যে কতগুলো এমব্রিও স্যাক থাকে? সাধারণত একটি থাকে, একের বেশিও থাকতে পারে। একটা ওভারিতে কতগুলো ওভিল থাকে? একটা ওভারিতে সাধারণত একটি ওভিল থাকে, তবে অনেকগুলো ওভিল থাকতে পারে। আমরা জানি সেটা প্লাসেন্টেশনের উপর ডিপেন্ড করে, প্লাসেন্টা ডিসাইড করে যে কতগুলো ওভিল জুড়ে থাকবে সেখানে, রাইট? এবং একটা টিপিক্যাল ফ্লাওয়ারের মধ্যে ওভারির সংখ্যা ভ্যারি করতে পারে, যতগুলি গাইনোসিয়াম হবে ততগুলি ওভারি হবে, রাইট? হাউ মেনি ফ্লাওয়ার্স অন এ ট্রি, তো এভাবে যদি দেখতে তাহলে হাউ মেনি ট্রিজ ইন দ্য আর্থ হবে, লাইক আমরা ভ্যারিয়েবিলিটি গেস করতে পারবো, অনেক ভ্যারিয়েবিলিটি এখানে পসিবল। ওকে, এবার তোমরা এরকম অনেক উদ্ভিদ জানো যেগুলো অনেক সংখ্যক বীজ রয়েছে, যেমন অর্কিড ধরে নাও, ছোট্ট একটি গাছ কিন্তু এর প্রচুর পরিমাণে বীজ হয়। ওকে, সেরকমই উদাহরণ দেখতে পাচ্ছ প্যারাসাইটিক কিছু গাছ রয়েছে, যেমন অরব্যাঙ্কি, স্টিকা, তাহলে অর্কিড, অরব্যাঙ্কি, স্টিকা, ঠিক আছে, এগুলি রয়েছে। এরা কিছু পরজীবী রকমের প্রজাতির উদ্ভিদ, এদের ফলগুলোতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বীজ হয়, ছোট ছোট বীজ কিন্তু অনেক বীজ। এবার তোমরা কি কেউ ফিকাস বা বট জাতীয় বৃক্ষের দেখেছো? ওদেরও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খুবই ক্ষুদ্র একটা বীজ হয়। ওই ছোট্ট একটা বীজ থেকে এত বড় পরিমাণে একটি গাছ তৈরি করতে সক্ষম। ওকে, এবার লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ক্রিটিক্যাল পার্ট, সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস এবং পলিয়ামিক্সিস এবং পলিয়ামিনের মধ্যে কি রয়েছে। দুটি টার্মিনোলজি আলাদা এবং দুটি টার্মিনোলজি সিগনিফিকেন্স রয়েছে। অ্যাপোমিক্সিস এখানে মিক্সিং হচ্ছে, পলি অ্যাম্বিয়ন এখানে বহু ভিন্নতা। আমরা জানি যে সিড কি থেকে আসে, সিড হচ্ছে সিড বা বীজ যেটাই হলো, এটা আর কিছুই নয় বরং এটা হচ্ছে নিষেকের ফলে কি হয়, তাই নয় কি? তাই তো। এবার কিছু কিছু এরকম প্রজাতির উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে নিষেক ছাড়াই আমরা জানি সেখানে বীজ দেখো, আমরা জানি যে ফার্টিলাইজেশন ছাড়া ফ্রুট তৈরি করা সম্ভব, যেটা আমরা দেখেছি পার্থেনোগঞ্জে। কিন্তু ফার্টিলাইজেশন ছাড়া কি বীজ উৎপন্ন করা সম্ভব?
আর সিড তো আলটিমেটলি ফার্টিলাইজেশনই দিতে, তাই না? আমরা তো জানি এটা, যে আমাদের দেখলাম পার্থেনোকার্পিল বা যেখানে আমরা ফার্টিলাইজেশন ছাড়াই ফল উৎপন্ন করছিলাম, সেখানেও বীজ অনুপস্থিত ছিল, কারণ বীজ তো ফার্টিলাইজেশন গুলো। তাহলে নিষেক ছাড়া কিভাবে বীজ তৈরি করতে পারি? তো সেখানে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে এটা কিছু কিছু উদ্ভিদে দেখা যায়, যেমন হচ্ছে অ্যাস্ট্রেসি এবং ঘাসের ফ্যামিলি, ঘাসের প্রজাতিদের মধ্যে এটিকে বলা হয় অ্যাপোমিক্স। হোয়াট ইজ অ্যাপোমিক্সিস? সিড প্রোডাকশন উইথাউট ফার্টিলাইজার। আর ফ্রুট প্রোডাকশন উইদাউট ফার্টিলাইজেশন হচ্ছে পার্থেনো। তাহলে অ্যাপোমিক্সিস তাহলে কি? অ্যাপোমিক্সিস তাহলে একটা বিশেষ ধরনের একটি অযৌন জনন প্রক্রিয়া, যেখানে বীজ হয়। এবং এই ধরনের বীজগুলিকে আমরা কি বলি? এই ধরনের বীজগুলো আমরা বলি অ্যাপোমিক্সিস বীজ। এবার এরকম অনেক কিছু কিছু প্রজাতি রয়েছে, অনেক নয় কিছু প্রজাতি রয়েছে, যাদের ক্ষেত্রে মিওসিস ডিভিশন ছাড়াই, বা এই যে রিডাকশন ডিভিশন যেটাকে আমরা বলছি, এখানে তো মিওসিস, রিডাকশন ডিভিশন ছাড়াই যদি ডিপ্লয়েড ডিম্বকোষ তৈরি হয়, ডিপ্লয়েড ডিপ্লয়েড ডিম্বকোষ তৈরি হওয়া মিওসিস বিক্রিয়া ছাড়া, এবং নিষেক ছাড়াই ডিম্বকোষ থেকে ভ্রূণ গঠিত হওয়া, এই ঘটনাকে আমরা বলি অ্যাপোমিক্স। কি বোঝানো? তাহলে দেখো, অ্যাপোমিক্সিস একটা প্রক্রিয়া। আমরা জানি যে ম্যাক্রোস্পোর মাদার সেল থেকে, ম্যাক্রোস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে এন প্রকৃতির এক্স। এবার যদি মিওসিস ছাড়াই ডিরেক্টলি এক্সেল তৈরি হয়, এবং তার যদি এক্সেল তৈরি হয় এবং সেখান থেকে ডিরেক্টলি এমব্রিও তৈরি হয় ফার্টিলাইজেশন ছাড়াই, তাহলে এইটাকে হচ্ছে। তো সিট্রাস বা ম্যাঙ্গো, তোমরা হয়তো সিট্রাস ফ্যামিলির অনেক ফল দেখেছো, এবং আমের অনেক ভ্যারাইটি দেখেছো, যেগুলিতে ভ্রূণস্থলীর আশেপাশে যে ভ্রূণ পোষক কোষগুলি থাকে, নিউসেলাস কোষগুলি থাকে, নিউসেলাস সেল যেগুলি থাকে, নিউসেলা কোষগুলি কি করতে শুরু করে? এরা ডিভাইড করতে শুরু করে দেয়। এবং এরা ডিভাইড করে এরাই নিজে থেকে একটা ভ্রূণথলি তৈরি করে, বা এমব্রিও স্যাক তৈরি করে। এমব্রিও স্যাকটি থেকে পরবর্তীতে এমব্রিও তৈরি হয়। তাহলে এবার বলো, যদি একটি বীজের মধ্যে একের বেশি এমব্রিও স্যাক এবং সবাই যদি ফার্টিলাইজেশন ছাড়াই আহ বীজ ভ্রূণ তৈরি করতে শুরু করে, তাহলে একটি বীজের মধ্যে আমরা অনেকগুলো ভ্রূণ পাবো। এই ঘটনাটাকে বলা হয় বহু ভ্রূণতা বা পলিএমব্রিও। তোমরা অরেঞ্জ বা কমলা লেবু বের করে সেখান থেকে দেখতে পারো, তাই তো? তুমি বলো, অ্যাপোমিক্সিস যেহেতু ফার্টিলাইজেশন হয়নি, না মিওসিস হয়েছে, তাহলে কোনো রকম জেনেটিক ভেরিয়েশন তো আসার চান্সই নেই, কোনো রকম প্রকরণ আসবে কি? না। তাহলে এর প্রভাবে যে সমস্ত বীজ, যে সমস্ত ভ্রূণগুলি তৈরি হবে, সেগুলির মধ্যে কি কোনো রকম জিনগত পরিবর্তন আসবে বা জিনগত প্রকরণ দেখতে পাওয়া যায় না। তাই এগুলিকে আমরা কিসের অন্তর্ভুক্ত করতে পারি? এগুলিকে আমরা ক্লোন অন্তর্ভুক্ত করতে পারি। এরা এরা হচ্ছে ক্লোন, একে অপরের ক্লোন এরা। ওকে। এবার আমরা বিভিন্ন খাদ্যশস্য, শাক সবজি, অনেক হাইব্রিড ভ্যারাইটি খাই। আমরা জানি আমরা হাইব্রিড ফল খেয়ে থাকি, আমরা অনেক হাইব্রিড ধান, তাই তো হাইব্রিড গম, বা বিভিন্ন খাদ্যশস্যগুলি আমরা হাইব্রিড ব্যবহার করি। তো বর্তমান যুগে হাইব্রিডের ব্যবহার খুব বেশি বেড়ে গেছে, কারণ হাইব্রিড ফলগুলি বিভিন্ন ভাবে ওদের যেহেতু প্রোডাক্টিভিটি বেশি, বা যেহেতু উৎপাদন হার অনেক বেশি, তাই বর্তমান যুগে হাইব্রিড বা সংকর যুক্ত উদ্ভিদ বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এবার তোমরা বলো, যদি আমরা হাইব্রিড ফ্রুট গুলোকে, তাই না, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, Suppose দেখো এইটা হাইব্রিড, এই হাইব্রিডটাকে প্রত্যেক বছর আমরা যদি বপন করি, তাহলে আমরা কি করবো? সেলফিং করাবো। এবার সেলফিং করালে চান্স থাকে যে এর যে রেসেসিভ জিন গুলো রয়েছে, তাই তো, সেই রেসেসিভ জিনে প্রকাশ পেতে শুরু করবে, তাই তো? এটা একটা জিনিস। আরেকটা জিনিস কি দেখো, আমরা হাইব্রিড দিয়ে চাই প্রত্যেক বছর তো আমরা নতুন নতুন হাইব্রিড তৈরি করতে পারবো না। এবং হাইব্রিডের মধ্যে যদি ওর মধ্যে সেলফিং হয়, তাহলে ওর রেসিপির জিনিসগুলো প্রকাশ পেয়ে যায়, তাহলে সেটাও একটা loss। তাহলে আমরা না চাই যে এর মধ্যে কোনো রকম চেঞ্জ আসুক, কিন্তু ওখান থেকে বীজ তৈরি করতে হচ্ছে। সেখানে আসে অ্যাপোমিক্সিসের মধ্যে। তাহলে অ্যাপোমিক্সিস, আমাদের অ্যাপোমিক্সিস হচ্ছে আমরা অ্যাপোমিক্সিসের মাধ্যমে বীজ তৈরি করতে পারি উইদাউট ফার্টিলাইজেশন। তাহলে ওই শঙ্কর জাতীয় যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ছিল, হাইব্রিড ক্যারেক্টার গুলি, সেই সমস্ত ক্যারেক্টার গুলি বজায় রাখা সম্ভব। তাই তাই এটা, এর প্রভাবে আমরা কি টাকাও বাঁচাতে পারি, আবার সময়ও বাঁচাতে পারি। নিয়ে এইভাবে অ্যাপোমিক্সিসকে আমরা হাইব্রিড বা শঙ্কর বীজ উৎপাদনের ক্ষেত্রে অ্যাপোমিক্সিসের গুরুত্ব থাকার জন্য আমরা অ্যাপোমিক্সিসের এখনো অব্দি এর জেনেটিক্স বা এর যে জিন তত্ত্বটা কি, বা কিভাবে শঙ্কর জাতীয় প্রজাতি সমূহগুলিতে অ্যাপোমিক্সিসের জিন স্থানান্তর করে আমরা হাইব্রিড তৈরি করতে পারি, এই গবেষণাটা এখনো চলছে। এটা এখনো পুরোপুরি আমরা অ্যাচিভ করতে পারিনি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ঠিক আছে, আমরা নিষেকের আগের বছর
মেসির আগে যে ঘটনাগুলি পড়েছি, মেসিকে পরবর্তী ঘটনাগুলি পড়েছি। এবার এখানে যেটা তৈরি হয়ে পড়ে সেটা হচ্ছে কিছু অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনীগুলি আমরা দেখে নেব দরকার করে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ নেম দ্য পার্টস অফ এন টাওয়ার ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেল এন্ড ফিমেল। বলছে একটা অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদ হয়, সেই সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি সম্বন্ধে ব্যাখ্যা করো, যেগুলি থেকে টু গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট তৈরি। আমরা জানি অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে বা সপুষ্পক উদ্ভিদের মধ্যে ফুল হচ্ছে প্রধান জনন অঙ্গ। কিন্তু তার মধ্যেও পুং গ্যামেট গুলি এবং স্ত্রী গ্যামেট গুলি আলাদা আলাদা অংশের মধ্যে তৈরি। আমরা জানি যে এদের মধ্যে কিছু স্তবক রয়েছে, যেমন বীথি, যেমন দলমণ্ডল, সেরকম কিছু স্থিতি রয়েছে। সেরকমই একটা স্থিতি বিধি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে একটা বিশেষ স্তবক, যেটা হচ্ছে অ্যান্ড্রোয়েশিয়াম বা পুংস্তবক, আর গাইনিয়াসিয়াম স্ত্রী স্তবক। অ্যান্ড্রোয়েশিয়ামের দুটো পার্ট ছিল, আমরা জানি, স্টামেন অ্যান্ড অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে থাকে মাইক্রোস্পোরাঞ্জিয়া বা বীজস্থলী, যেখান থেকে পোলেন গ্রেন গুলি তৈরি হয়, সেটা হচ্ছে মেল গ্যামেট। ঠিক আছে, অন্যদিকে গাইনোস্টেমের মধ্যে তিনটে পার্ট ছিল, সিগমা, সাইল, ওভারি। ওভারির মধ্যে থাকে ওভিউল। ওভিউল গুলির ভিতরে, ওভিউলের মধ্যে উপস্থিত হচ্ছে কি বলো, ফিমেল গ্যামেটোফাইট, যেটা হচ্ছে এমব্রিও। ক্লিয়ার? তাহলে কোন অংশটা কি এটা বোঝা গেছে আশা করি। চলো, ডিফারেন্সিয়েট বিটুইন মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস ও মেগাস্পোরোজেনেসিস এর মধ্যে পার্থক্য আছে। মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস যে প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রোস্পোর প্রোডাকশন, আর মেগাস্পোরোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মেগাস্পোর বা মেল গ্যামেট তৈরি হয়। এটা মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, কোথায় তৈরি হয় আমরা জানি, এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া বা রেণুথলির মধ্যে, আর এটা হচ্ছে ওভিউলের মধ্যে। ওকে, দেন এই একটি মাইক্রোস্পোর মাদার সেল থেকে চারটি প্রস্পোর তৈরি হয়। এখানে একটি মাইক্রোস্পোর মাদার সেল চারটি তৈরি হয়, চারটি তৈরি হয়, কিন্তু তার মধ্যে শুধুমাত্র ইফেক্টিভ হচ্ছে একটাই। ঠিক আছে, তাহলে দুটো পার্থক্য আমরা বুঝে গেলাম। এক হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, যে প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি হয়, এটা কোথায় হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পুংরেণুস্থলী, যেটাকে আমরা পোলেন স্টোর, তো এখানে। ওকে, আর এটা হচ্ছে ওভিউলের মধ্যে হচ্ছে। ওকে, মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিস। আরেকটা কি পার্থক্য দেখো, স্পোরাঞ্জিয়াকে পোলেন স্যাকো বলা হয়, কারণ এটা লাইক আলটিমেটলি ম্যাচিওর যে মাইক্রোস্পোর গুলি বা ম্যাচিওর যে মিল্ক গুলি হচ্ছে, সেই ম্যাচিওর মিল্ক গুলি তো পোলেন হিসেবে ব্যবহৃত হবে, রাইট, বা পরাগরেণু হিসেবে। তাই এটাকে পরাগথালীয় বলা, পরাগস্থলীয় বলা। ওকে, এক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট, এই চারটে মাইক্রোস্কোপ কিভাবে অ্যারেঞ্জ থাকে, চারটে মাইক্রোস্কোপ অ্যারেঞ্জ থাকে টেট্রাহেড্রালি। তাহলে এদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টেট্রাহেড্রাল। আর এদের অ্যারেঞ্জমেন্ট কিরকম, এরা লিনিয়ার, এটা এভাবে লিনিয়ার যে লিনিয়ার লিনিয়ার। যেটা বললাম, এই চারটি মাইক্রোস্কোপ তৈরি আছে, চারটেই ফাংশনাল। এখানে চারটে তৈরি হয়, কিন্তু ইফেক্টিভ বা ফাংশনাল শুধুমাত্র একটি। ওকে, আচ্ছা, বলছে এরপরে এই যে বিভিন্ন ধরনের টার্ম গুলো এখানে লেখা রয়েছে, তোমরা এই সমস্ত গুলিকে একটা সিকুয়েন্সিয়াল অর্ডারে অ্যারেঞ্জ করো। ডেভেলপমেন্টাল সিকোয়েন্স মানে হচ্ছে কোনটি কিসের পরে, ঠিক আছে? বিকাশের সঠিক ক্রম অনুযায়ী এগুলো থাকবে। তো সবার আগে দেখো কি কি রয়েছে, পোলেন গ্রেন রয়েছে, শিশু, মাইক্রোস্পোরিক টেট্রাড, তাই তো, পরাগ মাতৃকোষ এবং মেরুদণ্ড। তো বলো সবার আগে কি আসবে, সবার আগে আসবে পোলেন মাদার সেল গুলি, আর পরাগ মাতৃকোষ, পোলেন মাদার সেল, পরাগ মাতৃকোষ, এগুলি থেকে তৈরি হবে। দেখো পরাগ মাতৃকোষ গুলি আবার কিসের অন্তর্ভুক্ত, স্পোরোজিনাস টিস্যু, তাই তো। যে স্পোরোজেনাস টিস্যুগুলি থাকে বা একগুচ্ছ যে রেণুধর কলাগুলি রয়েছে, সেই রেণুধর কলাগুলি তার মধ্যে কিসিন রয়েছে, যেগুলি পোলেন মাদার কনভার্ট হবে, সেগুলিতে মিয়োসিস ডিভিশন হবে, মিয়োসিস হবে। মিয়োসিস সম্পন্ন হলে সেগুলি থেকে তৈরি হবে মাইক্রোস্পোরেট টেট্রাড। আর এই মাইক্রোস্কোপের টেট্রাড গুলি
এগুলি কি হবে, এক একটি বাইরের দিকে যখন এক্সাইন এন্টাইন এবং সজ্জিত তৈরি করছে, এরা তৈরি করবে পোলেন গ্রেন, যেটি হচ্ছে একটা মেল, একটা পুরুষ গ্যামেটোফাইট। আর এই পোলেন গ্রেনের মধ্যে আমরা কিন্তু দু ধরনের কোষ ছিল, ভেজিটেটিভ কোষ একটা, আর একটা হচ্ছে পোলোনেমাস বা গ্যামেটোফাইটিক। তাহলে যে জেনারেটিভ কোষটি রয়েছে, সেই জেনারেটিভ কোষটি আবার মিলে ডিভাইড হয়ে তৈরি করবে মেল গ্যামেট। পোলিং গ্রেনের পরে আসলে সেখানে মেল। সিকোয়েন্সটা বোঝা গেছে? প্রথম সিকোয়েন্সে আসবে হচ্ছে পোলিনাস টিস্যু, দেন পোলেন মাদার সেল, তারপর মাইক্রোস্পোর টেট্রাড, সেখানে মেমব্রেন। বলছে একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মের ওভিল বা একটা বিশেষ আদর্শ সপুষ্পক উদ্ভিদের ওভিল, এটাকে নিয়ে তার বিভিন্ন পার্ট গুলিকে রাখতে চেষ্টা করছি ভাবে। এটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে? Okay, এটা হচ্ছে ফিউনিকাল, তার মাধ্যমে এটি জুড়ে রয়েছে। এটা হচ্ছে সেই অংশটি বা হাইলাম, যেটির মাধ্যমে এই পুরো ওভিউলটা ফিউনিকালের সঙ্গে জুড়ে থাকে। এটা হচ্ছে সেই রেণুস্থলীটা মাইক্রোপাইল, যেটার মাধ্যমে আলটিমেটলি সেখান দিয়ে টিউব এন্টার করবে। ওকে, ওভিউলের বাইরের দিকে রয়েছে আবরণী বহিঃত্বকটা ক্যাটেগরি আউটার অ্যান্ড ইনার আউটার ইন্টারগুমেন্টস বা বহিঃত্বক এগুলি। ওকে, রয়েছে নিউসেলাস বা রেণুধর কোষ, নিউসেলাস বা ভ্রূণ পোষক কোষ, ভ্রূণকে পোষণ করে এরাই। ওকে, আর সবার ভিতরে রয়েছে এমব্রিও স্যাকটি বা বলতে পারো ফিমেল। আর এটা হচ্ছে চালাজালেন্ড। মাইক্রোপাইলার এন্ডের অপরের বিপরীত দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে চালাজালেন্ড। তাহলে হচ্ছে একটা আইডিয়াল ওভিলের বিভিন্ন পার্ট বোঝা গেছে। ফিউনিকাল, এটা হচ্ছে একটা বৃন্তর মতো গঠন। ঠিক আছে, ফিউনিকাল আর কিছু না, এটা বৃন্তের মতো গঠন বা স্টকের মতো গঠন, যেটি প্লাসেন্টার সঙ্গে জুড়ে থাকে। আর হাইলাম হচ্ছে ফিউনিকাল এবং ওভিউলের জাংশন। মাইক্রোবায়োম সেই ছিদ্রটা যার মধ্যে দিয়ে পলিটিভ এন্টার করবে। ইন্টারগ্রোমেন্ট গুলি হচ্ছে আউটার লেয়ার, যেগুলো ওভিউলকে প্রোটেকশন প্রোভাইড করে। নিউক্লিয়াস ভ্রূণ কোষক হচ্ছে এরা এক ধরনের প্যারেনকাইমাস, যেগুলি যে ভ্রূণটি ডেভেলপ হচ্ছে, ডেভেলপিং এমব্রিওকে কোনটা, যে অংশটিতে ইন্টিগুমেন্ট গুলি এসে ফিউজ হয় বা মাইক্রোবায়োম বিপরীত অংশটা হচ্ছে প্যারাভেলিন। এটা একটা স্ফীত অংশ, একটা সোলের পার্ট, যেখানে নিউক্লিয়াস গুলো ফিউজ করে। বোঝা গেছে? হোয়াট ইজ মিন বাই মনোস্পোরিক ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট? ফিমেল গ্যামেটোফাইটে আমরা বলি যে ফিমেল গ্যামেটোফাইটে মনোস্পোরিক ডেভেলপমেন্ট। এই মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝো? কথাটির যে ব্যাখ্যা করা রয়েছে, মনোস্পোরিক অর্থাৎ একটি স্পোর থেকে বৃদ্ধি, একটি স্পোর বা রেণু। একটি রেণু থেকে যখন পুরো বিকাশ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, সেটাকে আমরা বলি মনোস্পোরিক ডেভেলপমেন্ট, রাইট? কেন এরকম নামটা দেওয়া হয়েছে? কারণ তোমরা দেখো, একটা অ্যাঞ্জিওস্পার্ম যদি নিই বা একটি সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে স্পোরোজেনাস টিস্যুগুলি রয়েছে বা রেণুধর কোষগুলি রয়েছে, সেগুলির মধ্যে একটি কোষ ম্যাক্রোস্পোর মাদার সেল হিসেবে গণ্য হয়। এদের মধ্যে একটি যে সব থেকে বেশি ক্যাপাবল, সব থেকে বেশি অঙ্গত্বপূর্ণ যুক্ত, সেটিকে আমরা চুজ করে তারপর সেটির মধ্যে মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। তো মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখান থেকে মেগাস তৈরি হয় কটি? চারটি। কিন্তু এই চারটি মেগাস্পোরের মধ্যে শুধুমাত্র একটি ফাংশনাল, বাকি তিনটে ডিজেনারেট করেছে। তো যেহেতু একটি মেগাস্পোর ফাংশনাল হচ্ছে এবং সেটি থেকে আলটিমেটলি এমব্রিওসাইট বা ভ্রূণথলি তৈরি হয় বা পুরো ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়, তো এই ধরনের বৃদ্ধি প্রক্রিয়াকে আমরা কি বলি? মনস বা ফিমেল গ্যামেটোফাইটের যে চারটা হাফ কোষ সূত্র এবং 8 নিউক্লিয়াস সূত্র আসা, সেটা ব্যাখ্যা করে। তো এই যে বললাম, একটা এদের মধ্যে একটি স্পোর ফাংশনাল হয় এবং সেই স্পোরটা থেকে আলটিমেটলি এমব্রিও সাকটি তৈরি হয় বা ভ্রূণথলি তৈরি হয়। তো ভ্রূণথলি যেটি তৈরি হচ্ছে, সেই ভ্রূণথলির গঠনটা কিরকম হয়? তো দেখো কিরকম হয়। আসলে এই যে মেগাস্পোরটি রয়েছে, যে মেগাস্পোরটি ফাংশনাল, সেই মেগাস্পোরটি প্রথমে এর মধ্যে
প্রি নিউক্লিয়ার ডিভিশন। প্রি নিউক্লিয়ার ডিভিশন কেন বলছি? কারণ নিউক্লিয়ার ডিভিশন হয়ে যাচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না। সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না, শুধু নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে। তো একটি নিউক্লিয়াস থেকে প্রথমে দুটি নিউক্লিয়াস তৈরি হলো, যারা একে অপরের বিপরীত প্রান্তে চলে যায়। দেন সেখান থেকে আবার একটি নিউক্লিয়াস তৈরি হলো, আবার দুটি নিউক্লিয়াস হলো, এইটা থেকে দুটি নিউক্লিয়াস, এটা থেকে দুটি নিউক্লিয়াস, চারটি নিউক্লিয়াস হলো। সেখান থেকে আটটি নিউক্লিয়াস তৈরি হলো। তা আটটা নিউক্লিয়াস এবার কি হয়, আলটিমেটলি সেখানে সাইটোপ্লাজম ডিভিশন হয়। কিভাবে? সেল ওয়াল ফর্মেশন। হয়তো কোষপ্রাচীর শুরু চলে আসে, তাহলে কিছু সাইটোপ্লাজম হয়। আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে কোষ বিভাজন কিভাবে সম্পন্ন হচ্ছিল, কোষপ্রাচীর তৈরির মাধ্যমে। তো কোষপ্রাচীর গুলো চলে আসে কিভাবে, দেখো তিনটি কোষ একদম, এখানে একটি কোষ এক, এবং তার সাথে দুটি সহকারী কোষ, তাদের মধ্যে থ্রি পাওয়ার পাই। একটি এক সেল, দুটি সিনার্জি, এরা মিলে তৈরি করছে এগ অ্যাপারেট। প্রতিপাদ কোষ রয়েছে তিনটে, তো তিনটে অ্যান্টিপোডাল। আর মাঝখানে রয়েছে একটি কেন্দ্রীয় কোষ, যার মধ্যে পোলার নিউক্লিয়াস রয়েছে। বোঝা গেল তুমি? তো একটা থেকে প্রথমে প্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে দুটি নিউক্লিয়াস তৈরি হলো। দুটি নিউক্লিয়াস পুরোপুরি উম, একটি মাইক্রোপাইলার দিকে চলে গেল, একটি চলে গেল টেলোজোম। সেখান থেকে চারটি নিউক্লিয়াস, চারটি থেকে আটটি নিউক্লিয়াস। এবার যে মাইক্রোপাইলার যে দুটি ছিল, যেগুলো মাইক্রোপাইলার, আমি যে দেখাচ্ছি এই পুরোটা দেখো, এগুলো সব এইভাবে রয়েছে যখন এইভাবে মাইক্রোপাইলার, ঠিক আছে। মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকে হচ্ছে, মাইক্রোপাইলার ডিম্ব রন্ধ্র যেদিকে থাকে সেদিকে তো পোলেন টিউব এন্টার করবে। তো বেশি ভাবতেই পারছো যে এই অ্যাপারেটাস কোন সাইডে থাকে, মাইক্রোপাইল। আর তার ক্যালাজাল এন্ডে কোনটি থাকবে, ক্যালাজাল প্রান্তে থাকবে হচ্ছে প্রতিপাদ কোষ অ্যান্টিবডি সেলগুলি। ওকে, বাকি যে নিউক্লিয়াস থেকে গেল সেই দুটি নিউক্লিয়াসে চল চারিদিকে কোনো রকম কোষ প্রাচীর আসে না বলে তারা সেই কেন্দ্রীয় কোষটির মধ্যে ভাসমান হবে। এদেরকে বলা হয় পোলার নিউক্লিয়াস, কারণ এটা পোল থেকে এসছে, ঠিক আছে? কোনো রকম পোল থেকে এসছে, পোল থেকে এসে সেন্টারের মধ্যে পৌঁছাবে, তো এটাকে পোলার নিউক্লিয়াস বলছে। ওকে, আলটিমেটলি যে দেখো এখানে কতগুলি নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস এক দুই তিন চার সাত আট, টোটাল আটটি নিউক্লিয়াস। কিন্তু কোষ কটি, তিন তিন ছয়, আর সেন্ট্রাল নিউক্লিয়াস মানে সাতটা। তাহলে সাতটি কোষযুক্ত এবং আটটি নিউক্লিয়াস যুক্ত প্লাস এক বা সিঙ্গেল প্যারামেরিক। হোয়াটস নেক্সট, যে প্লাজমোডার্মাস ফুল কি, এবার কিভাবে একটা ক্লিস্টোডার্মাস ফুলের মধ্যে ক্রস পলিনেশন অ্যান্সার দাও। দেখো প্লাজমোডার্মাস হচ্ছে, আমি আগেও বলেছিলাম, ক্লিস্টো মানে হচ্ছে যেখানে ক্লোজ, মানে যেখানে open। যখন ফুলগুলো ক্লোজ থাকবে সেটাকে আমরা বলছি ক্লিস্টো, আর যখন খোলা থাকে সেটাকে আমরা বলি ওপেন, রাইট? তো এরকম দামটা কেন? কিছু ফুল রয়েছে যে ফুলগুলিতে মেল যে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম রয়েছে, তো মেল গ্যামেট তৈরি করার অংশটি এবং ফিমেল গ্যামেট তৈরি করার অংশগুলি, সেগুলি এক্সপোজ থাকে। তাহলে যদি বাইরের প্রতি এক্সপোজ থাকে তাহলে সেগুলিকে আমরা বলবো মুক্ত প্রকৃতির বা ওপেন প্রকৃতির, তাই তো? আর যেগুলিতে বদ্ধ হয়ে থাকবে, তা পাপড়ি দিয়ে কমপ্লিটলি বদ্ধ হয়ে থাকে ভিতরে গাইনোসিয়াম গাইনোসিয়াম, সেগুলি হচ্ছে বদ্ধ প্রকৃতির বা ক্লিষ্ট প্রকৃতির, ক্লিস্টোগ্যামাস। এবার ক্লিস্টোগ্যামাস ফুলের মধ্যে কি ক্রস পলিনেশন সম্ভব? অবশ্যই না। কারণ এদের ক্ষেত্রে বার্ড থেকে বা ফুলের যে মুকুল অবস্থা থাকে তখন থেকে এরা এরকম বন্ধ থাকে। যদি এরকম বন্ধই থাকে তাহলে এই অ্যান্থার গুলি থেকে পরাগরেণু উৎপন্ন হবে, সেগুলি গিয়ে স্টিগমায় প্রবেশ করে সেখানে ফার্টিলাইজেশন হয়ে যাবে। সবসময় এদের মধ্যে যে পরাগরেণু সম্পন্ন হয় এটা সবসময় সেলফ পলিনেশন। ক্রস পলিনেশনের কোনো চান্সই নেই, কারণ বাইরে থেকে তো কোনো পরাগ প্রবেশই করতে পারছে না, সেগুলি তো বন্ধ হয়ে গেছে, তাই তো? তাহলে প্রথম কথা ক্লিস্টোগ্যামাস এবং ক্রসিং মধ্যে পার্থক্য বুঝে গেছি। এবার যেহেতু এদের ক্ষেত্রে এই ক্লিস্টোগ্যামাস ফুলগুলির ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানগুলি যেগুলি থাকে, যে জননাঙ্গগুলি থাকে, সেগুলি হচ্ছে আনএক্সপোজ। তো যেহেতু এগুলি আনএক্সপোজ তাই এদের মধ্যে কোনো রকম ক্রস পলিনেশন সম্ভব নয়। কিন্তু এরা সেলফ পলিনেশন করতে পারে, কারণ এদের নিজের অ্যান্টারশন করার মিলিশ হয়, সেটা স্টিং আমাদের ল্যান্ড করতেই পারে, তাই তো? বোঝা গেছে? এবার হচ্ছে মেনশন টু স্ট্র্যাটেজিস ইন টু প্রিভেন্ট সেলফ পলিনেশন। আমরা বলেছিলাম যে সেলফ পলিনেশন হওয়ার ফলে কি হচ্ছিল, ফুলের মধ্যে রেসেসিভ জিনগুলো প্রকাশ পাচ্ছিল বা জিনের প্রকরণ আসছিল না। তাই সেলফ পলিনেশন বা স্বপরাগের বিভিন্ন ধরনের এই ডিসঅ্যাডভান্টেজ গুলি থাকার কারণে এদের ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি আবিষ্কার তৈরি হয়েছে,
বা এই উদ্ভিদরা নিজেরাই অভিযোজন করেছে যাদের সেলফ পলিনেশন তাদেরকে না করতে হবে, স্বপরাগ তাদের না করতে হবে। তো কি সেই মাধ্যমগুলি, স্ট্র্যাটেজিস কি কি? এক হচ্ছে পরাগ যখন ম্যাচিওর হচ্ছে, আচ্ছা, প্রথম যেটা ফিচার দেখা যায় সেটা হচ্ছে ডাইকোগেন। আমি নামটাই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডাইকোগেন। ডাইকোগেমি কি? ডাইকোগেমি হচ্ছে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলি বিভিন্ন বিভিন্ন টাইমে ম্যাচিওর হয়। তো বলতে পারো যে মেল গ্যামেট যখন ম্যাচিওর হচ্ছে, বা এরকম বলতে পারো অ্যান্থার যখন ডেইসেন্ট হয় বা অ্যান্থার থেকে যখন বিভিন্ন হয়ে পোলেনগুলি রিলিজ হয়, স্টিগমার যে রিসেপটিভিটি রয়েছে বা গর্ভমুণ্ডের যে ধারণ ক্ষমতা, সেটা ভিন্ন ভিন্ন সময় আসে। তাহলে এর অ্যান্থার রিলিজ হবে কিন্তু এখানে অ্যান্থার করতে পারছে না, কারণ এটা তৈরি হয়নি এখন। গেমে কি দেখো, হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলি ভিন্ন ভিন্ন টাইমে, ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়। এটা একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম কি? দ্বিতীয় মাধ্যম হচ্ছে সেলফ ইনকম্পেটিবিলিটি। সেলফ ইনকম্পেটিবিলিটি কি, এটা পরে কোশ্চেন গেছে, হোয়াট ইজ সেলফ ইনকম্পেটিবিলিটি, এবং সেলফ ইনকম্পেটিবিলিটি কিভাবে সেলফ ইনকম্পেটিবল স্পিসিস গুলিকে বা স্বপরাগযোগের ফলে বীজ গঠিত হতে দেয়। তাহলে দুটো, একটা ডাইটোগেমি একটা সেলফ ইনকম্পেটিবিলিটি। সেলফ ইনকম্পেটিবিলিটি কি সেটা আমি বলবো। সেলফ ইনকম্পেটিবিলিটি বাংলায় যেটাকে স্বসঙ্গতিপূর্ণ বলতে পারি, স্ব অসঙ্গতি। দেখো এটা কি? সেলফ ইনকম্পেটিবিলিটি হচ্ছে জেনেটিক্যালি কন্ট্রোল, জিনগতভাবে নিয়ন্ত্রিত এমন একটা মাধ্যম বা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করতে পারে। সেটা হতে পারে জেনেটিক্যালি কন্ট্রোল একটা মেকানিজম দ্যাট প্রিভেন্টস সেলফ পলিনেশন বা স্বপরাগ থেকে বাধা দেয়। কিভাবে? অ্যান্ড প্রমোট ক্রস পলিনেশন। সেলফ ইনকম্পেটিবিলিটি কি? সেলফ ইনকম্পেটিবিলিটি হচ্ছে যে নিজের স্পিসিসের, একই প্রজাতির স্পিসিসের পোলেনের প্রতি স্টিগমা গুলি, তাই তো, অর্থাৎ এই বর্গমণ্ডলী একই প্রজাতির পোলেন এসে ল্যান্ড করে, তাহলে সেখান থেকে পোলেন পিস্টিল সেটাকে গ্রহণই করে না, পিস্টিল এটাকে বর্জন করে দেয়। তাই পোলেন ডেভেলপমেন্ট সম্ভবই হয় না যদি এটা একই প্রকৃতির হয়, সেলফ। এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইনকম্পেটিবিলিটি, যে এরা পোলেন গুলো, তাই তো, সেলফ স্পিসিসের পোলেন গুলি ট্রাভেল টু ফার্টিলাইজ দ্য ওভিউল অফ সেম। একই প্রজাতির ওভিল গুলিকে বা একই প্রজাতির ডিম্বককে একই প্রজাতির সেই প্রজাতির পরাগগুলি ফার্টিলাইজ করতে বা নিষেধ করতে হয়। এবার এটা কিভাবে হয়? এটাতে বিশাল পোলেন ক্রিস্টালের ইন্টারাকশন রয়েছে, তাই তো। এখানে বিভিন্ন কেমিক্যাল রয়েছে যেগুলি পোলেনের মধ্যে উপস্থিত, যেগুলি ক্রিস্টাল বা গর্ভমুণ্ড স্টিগমা সেটাকে আইডেন্টিফাই করে এবং চুজ করে যে নেচার সম্পন্ন হবে কিনা। ওকে, এটা হচ্ছে সিলিকন কম্প্যাটিবিলিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাগিং কৌশলটা কি এবং এটা প্লান্ট ব্রিডিং মাধ্যমে প্রক্রিয়া আমাদের কিভাবে সাহায্য করে। দেখো, আমরা বলেছিলাম প্লান্ট ব্রিডিং এ কিছু মেথড ছিল যাতে আমি যেটা চাই আমার কাঙ্ক্ষিত পরাগ ছাড়া অন্য কোনো পরাগ সম্পন্ন না হয়। তো আমরা যখন প্লান্ট ব্রিডিং করি আমরা তখন চাই যে নির্দিষ্ট স্টিগমাকে ফার্টিলাইজ করার জন্য, যেটা আমি যে পোলেন গুলি চুজ করছি বা আমি যে পরাগরেণু গুলি চুজ করছি যেন সেগুলো দিয়ে শুধুমাত্র ফার্টিলাইজেশন সম্ভব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হতে পারে, অন্য প্রজাতির একটা পোলেন সেও তো একটু ফার্টিলাইজ করতে পারে থাকে, বা এর নিজেরই যে অ্যান্সার গুলি রয়েছে সেগুলি থেকে পোলেন রিলিজ হয়ে এটাকে ফার্টিলাইজ করতে পারে। তো এই দুটি প্রক্রিয়াকে বাড়া যেতে হয়। তো এক, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট প্রজাতিরই অ্যান্সার গুলিকে কেটে বাদ দিই সেটা হচ্ছে ইমাস্কুলেশন। আর দ্বিতীয় প্রক্রিয়া থেকে বাইরের কোনো অন্য কোনো পোলেন এসে এটাকে কন্টামিনেট বা দূষিত না করে তার জন্য আমরা কি করি, ব্যাগিং। ব্যাগিং মানে ব্যাগ দিয়ে কভার করে দেয়, তাই আর কিছু না। তাই তো? তাহলে ব্যাগিং মাধ্যমে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত পোলেন পরাগগুলি ছাড়া অনাকাঙ্ক্ষিত কোনো একটা পোলেন একটা পলি ব্যাগ বা বাটার পেপার দিয়ে কভার করে দেওয়া। ঠিক আছে? এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র আমার চাহিদার পোলেনগুলি বা চাহিদার পরাগগুলি আসে, যেগুলি ফার্টিলাইজ করতে পারে। আর আমি যে পোলেন দিতে আমি সেটা সেগুলি দিয়ে হোক। ব্যাগিং প্রক্রিয়ার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোলেনগুলি হাত থেকে দূষণের হাত থেকে আমরা বাঁচাতে পারি। ঠিক আছে? এবার একবার তারপর আমরা কি করি? প্রথমে দেখো ইমাস্কুলেশন করা হয়, তারপর ব্যাগিং করা হয়, ততদিন পর্যন্ত স্টিমাটি ধারণের সক্ষম হচ্ছে। ধারণের সক্ষম হওয়ার পর আমি কি করি, আমার নির্দিষ্ট আমি যে চাহিদার পোলেনগুলি রয়েছে সেই পোলেনগুলো দিয়ে ছিটিয়ে দিলাম।
তারপর আবারটাকে রিব্যাগিং করে দেওয়া হয়, যাতে আবার যাতে ফাটলে একবার আমি ছিটিয়ে দেওয়ার পরে তো অন্য কোনো আবার না চলে আসে। তো সেটা আপনাকে রিব্যাগিং করে দেওয়া হয় এবং অপেক্ষা করা হয় শীত পড়ার শুরু করে। ওকে, হোয়াট ইজ ট্রিপল ফিউশন? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রিপল ফিউশন কি? তোমরা আগেও শুনেছো ট্রিপল ফিউশন, এটা আমরা কার সাথে আছে? ট্রিপল ফিউশন এবং সিঙ্গেল দুটি আসতে হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ওকে, তো ট্রিপল ফিউশন কি? দেখো, ট্রিপল ফিউশন হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন নিষেক প্রক্রিয়ার সময়। নিষেক প্রক্রিয়াতে কি হয়? নিষেক প্রক্রিয়া আমরা জানি দুটি মেল গ্যামেট থাকে। দুটি মেল গ্যামেটের মধ্যে একটি মেল গ্যামেট, দুটি মেল গ্যামেটই এসে এমব্রিও সাইকের মধ্যে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করে? তো এই সাইনোচিটগুলি ওর মধ্যে একটি গ্যামেটোফাইট গিয়ে যে ডিম্বক রয়েছে, ডিম্বককে নিষেধ করে দিয়ে সেখান থেকে তৈরি করে জাইগোট। এটা আমরা জানি, এটা হচ্ছে সিনগ্যাল। আর আরেকটি গেলে প্রবেশ করে এই যে সেন্ট্রাল নিউক্লিয়াস ছিল, সেন্ট্রাল প্রসেস যে পোলার নিউক্লিয়াস ছিল, তাহলে পোলার নিউক্লিয়াস গুলির কাছে গেল N+N+N, তিনটি যেহেতু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ফিউশন হচ্ছে, তাই এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন হচ্ছে মেল গ্যামেটটি দুটি পোলার নিউক্লিয়াসের সাথে ফিউজ হয়ে কি তৈরি করে? প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, তাই তো? প্রাথমিক ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। আর পুরো কোষটা সেন্ট্রাল সেল কিছু কনভার্ট হয়ে যায়, সেন্ট্রাল সেল কনভার্ট হয়ে যায় পিইসি বা প্রাথমিক শ্বসন কোষে, যেটি পরবর্তীতে এন্ডোস্পার্ম তৈরি করে। তাহলে কোন নিউক্লিয়াস ইনভলভ তোমরা জানো? একটা মেল গ্যামেট আর দুটি কো নিউক্লিয়াস। কোথায় হয়, কিভাবে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন, why do you think the zygote is dormant for some time in a fertilized species? জাইগোট কিছু সময়ের জন্য কেন সুপ্ত অবস্থায় থাকে? কারণ জাইগোটের বৃদ্ধির জন্য নিউট্রিশন দরকার, পুষ্টি দরকার। পুষ্টি সে কোথা থেকে গ্রহণ করবে? এর মধ্যে যে এন্ডোস্পার্ম বা শুষ্ক রয়েছে। এবার তার জন্যই প্রথমে যে প্রাইমারি এন্ডোস্পার্মিক কোষগুলি রয়েছে সেগুলি বৃদ্ধি পেয়ে এন্ডোস্পার্মে কনভার্ট হয়। তো প্রথমে এন্ডোস্পার্ম তৈরি হলে সেই পুষ্টিগুলিকে ব্যবহার করে তারপর সেখান থেকে জাইগোট নিজের বৃদ্ধি সম্পন্ন করে। তাহলে এই যে প্রাথমিক সুপ্ত অবস্থাটা দেখতে পাচ্ছি, এটা কেন? কারণ এই সময়টার মধ্যেই প্রাইমারি এন্ডোস্পার্মিক সেলগুলি বা প্রাথমিক শ্বসন কোষগুলি থেকে এন্ডোস্পার্ম তৈরি হয়। এন্ডোস্পার্মে কিছু দশা রয়েছে, আমরা জানি এন্ডোস্পার্ম বৃদ্ধিতে প্রথমে নিউক্লিয়ার দশা থাকে, প্রি নিউক্লিয়ার দশা, তারপর সেলুলার ফেজ। বোঝা গেছে তাহলে জাইগোটের এই সুপ্ত অবস্থার কারণ। এবার কিছু পার্থক্য দেখা যায়, যেমন হাইপোকোটাল এপিকোটালের পার্থক্য, কোলেপ্টাইন পোলারাইজের মধ্যে পার্থক্য, ইন্টারগ্রেট টেস্টা। আমি জাস্ট এক করে দেখা যাচ্ছি। তো ফার্স্ট অফ অল, let me discuss different ways coleoptile and polyp. না, ফার্স্টটা কি? হাইপোকোটাল এপিকোটাল। হাইপোকোটাইল বীজপত্র। দেখো, হাইপোকোটাইল মানে কি? কোটাইলের নিচে, মানে বীজপত্র বোঝো। কটিলেডেন্স মানে বুঝবে, কটিলেডেন্স মানে বীজপত্র। একটা ভ্রূণক্ষ থাকে, ভ্রূণক্ষের সঙ্গে যুক্ত রয়েছে দুটি বীজপত্র। আর এই বীজপত্রের উপরের অংশটা হচ্ছে এপি, আর নিচের অংশটি হচ্ছে হাইপ। আশা করি এইটুকু বেশি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে বলো হাইপোকটিলেডন তাহলে কি? হাইপোকটিলেডন বা যেটাকে আমরা বলছি বীজপত্রাধিকাণ্ড। তো বীজপত্রাব বাংলা কেন বাংলা লিখছি, এটা তাহলে বেশি সহজে বোঝা যায়। বীজপত্রাধিকাণ্ড, অব মানে নিচে, তাই তো? তাহলে বীজপত্রের নিচে যারা রয়েছে সেই অংশটা হচ্ছে বীজ হাইপোকটাইল, যে অংশটি উপরে রয়েছে সেটি হচ্ছে এপিকটাইল। বোঝা গেছে? তাহলে পার্ট বিলো অ্যাটাচমেন্ট অফ বীজপত্র যে অংশ যুক্ত রয়েছে তার নিচের অংশ, আর এটা হচ্ছে পার্ট অ্যাবাভ অ্যাটাচমেন্ট অফ। আর বীজপত্র যুক্ত হওয়ার উপরের অংশটা হচ্ছে এপি। বোঝা গেল প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য বলো, এই যে এপিকোটাইল অংশটি রয়েছে, এটি এটি একদম এন্ডটা রয়েছে, শীর্ষ দেশে কি থাকে এর? শীর্ষ থাকে থাকে প্লিমিউল। আর এর শীর্ষ দেশে কি থাকে? হাইপোকোটাইলের, সরি, প্লিমিউল তো এপিকোটাইলের শীর্ষ দেশ। আর এর শীর্ষ থেকে থাকবে রেডিকাল। এই যে রেডিকাল, যে রেডিকাল থেকে কভার করে রাখে, একটু কভার করে রাখে রুটটা। তাহলে মূলত্র, মূল মূল অগ্র, রেডিকাল বা মূল অগ্র, মূলের অগ্র অংশ এটা।
আর পিনিয়ন হচ্ছে শীর্ষ দেশটা একদম। ঠিক আছে, এটা পরবর্তীতে কি তৈরি করে? ইট উইল ডেভেলপ ইন্টু আপার পার্ট। তাহলে এটা হচ্ছে স্টেম বা কাণ্ডের উপরের অংশটা তৈরি করে, আর এটা কি তৈরি করে? লোয়ার পার্ট। স্টেমের নিচের অংশটা, কাণ্ডের নিচের অংশটা বা বলতে পারো রুট তৈরি করে। হাইপোকটিলিডান হচ্ছে রুট তৈরি করে, আর এপিকটিলিডান হচ্ছে, দেখো এখানে আগে হাইপোকটিলিডান দেওয়া হয়, এগুলো কনফিউজ করছি। তো কোনো কনফিউজ হবে না। হাইপোকটিলিডান হচ্ছে নিচের অংশটা, তাহলে নিচের অংশটাকে পিস তৈরি হবে, আর উপরের অংশটা হচ্ছে এপিকটেল। সেখান থেকে কি তৈরি হবে? সেখান থেকে তৈরি হবে উপরের অংশটা, আপার পার্ট অফ ক্লিয়ার। তো একটা জিনিস অ্যাড করতে পারি, যেহেতু এটা মাটির উপরের দিকে যাবে, তাই তো, দেখো, এটা হচ্ছে মাটির উপরের দিকে যাবে এপিকটেল, আর হাইপোকটিল মাটির নিচের দিকে যাবে। এটা কেন বলতে পারি? এটা হাইপোজিয়াল, গ্রাভিটির দিকে যাচ্ছে, আর এটা গ্রাভিটি অপোজিটে, উপরের দিকে যাচ্ছে না, তাই এটাকে বলে এপিজিয়াল। এটা তো এপিজিয়াল ডেভেলপমেন্ট থাকে, এটা হাইপোজিয়াল ডেভেলপমেন্ট, এটা কিছু থাকে না। ওকে, চলো নেক্সট হচ্ছে কোলেপ্টাইল এবং কোলেরাইজাম। এটা বোঝা গেছে আশা করি। তো নেক্সট আমি অ্যাড করছি কোলেপ্টাইল এন্ড কোলেরাইজ। এই টার্মটা তোমরা কোথায় শুনেছো বলো তো? কোলেপ্টাইল বা কোলেরাইজের শব্দগুলি মানে হচ্ছে ভ্রূণ মুকুলের আবরণী, ভ্রূণ মুকুল আবরণী, আর এটা হচ্ছে ভ্রূণ মূল আবরণী। যেটাকে মূলকে আবরণ করে সেটা কোলেরাইজাম, যেটাকে মুকুলকে আবরণ করে সেটা কোলেপ্টাইল, মুকুল আবরণ। পার্থক্য হচ্ছে একটা প্রোটেক্টিভ, এটা বিশেষভাবে তৈরি করা একটা পর্দা, যাতে এটা সংরক্ষণ, প্রতিরক্ষা প্রদান করে। আর এটা হচ্ছে একটা বিশেষ ধরনের আনডিফারেন্সিয়েটেড বা অবিকশিত একটা পর্দা। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে ইয়াং উদ্ভিদ গুলি রয়েছে, তো কচি শীর্ষদেশ অংশগুলি রয়েছে, সেগুলিকে বাঁচাই রাখা। অফ গাছের ঘাস বা যে খাদ্যশস্যগুলি রয়েছে, সিরিয়াল গুলি, এদের দানা জাতীয় খাবার যেগুলি রয়েছে, ধান গম, মেনলি এটা দুটি গড়ে ফেলে, এবং কোলোরাইজে দুটি না মনোপডে বেশি দেখা যায়, ওই জন্য সিরিয়াল সেভেন রাখতে করতে হবে। কোলোরাইজে এটা হচ্ছে রুট, জার্মিনেটিং যে রুট রয়েছে সেই রুট কভার করে। তাই এটি যেহেতু মুকুলেরা উপরে রয়েছে, তাহলে এটা কি হবে? মাটি থেকে উপরের দিকে বেরিয়ে আসে, কামস আউট অফ সাইড। আর এটা মাটির ভিতরেই থাকবে, মুকুল রুটের সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যাবে, রাইট? তাহলে বলতে পারো ইট কভার্স লিমিউল, লিমিউল কভার করছে। আর এটা কভার করছে রেডিকালকে, রেডিকাল বা রুট টিপকে। রেডিকাল হবে কি রয়েছে? মূলাগ্র রয়েছে বা রুট টিপ, রুট থেকে যাবে। ঠিক আছে, ইন্টেগুমেন্ট এবং টেস্ট আমাদের আসতে বলে। সরি দেখো, ইন্টেগুমেন্ট টেস্ট, ইন্টেগুমেন্ট হচ্ছে বীজের ত্বক, আর টেস্ট হচ্ছে ফলের ত্বক। কত আর, সরি সরি, এটা হচ্ছে ইন্টেগুমেন্ট হচ্ছে ডিম্বক ত্বকগুলি, তাহলে বহিরাবরণী ডিম্বক, আর টেস্টটা হচ্ছে বীজের ত্বকগুলি। তো টেস্টা আর টেগমেন্ট তোমরা বলবে, টেগমেন্ট হচ্ছে ভিতরের দিকে থাকে, টেস্টটা হচ্ছে বাইরের দিকে। তো ইন্টেগুমেন্ট কি? ইন্টেগুমেন্ট হচ্ছে আর কিছু নয়, ইন্টেগুমেন্ট হচ্ছে ওভিউলের কভারিং, আর টেস্টটা হচ্ছে সিডের কভারিং। তাহলে কাজও সেরকমই হবে, ওভিউলকে প্রোটেক্ট করা, সিডকে প্রোটেক্ট করা। এখানে কোষগুলি থাকে, সেই কোষগুলো লিভিং প্রোটেক্ট, ঠিক আছে? কিন্তু টেস্টটা যে থাকে, আমরা জানি যে সমস্ত সিডকে কি করতে হবে? সিডকে সুপ্ত অবস্থায় পেতে হয়। তো বাইরের দিকে যে সমস্ত লেয়ার গুলি থাকে সেগুলি ডেট হয়ে যায়, যাতে ওতে মেটাবলিক অ্যাক্টিভিটিস না করতে হয়, শক্তি যেন খরচ না হয়। কিন্তু এগুলো ডেট প্রকৃতি। বীজ তার এটা পোস্ট ফার্টিলাইজ, তাই তো, ফার্টিলাইজেশনের পরে, নিষেকের পরে তৈরি হয়। তাহলে এগুলো পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচার, এগুলো প্রি ফার্টিলাইজ স্ট্রাকচার। এরা সাধারণত এক বা তার থেকে বেশি লেয়ার হতে পারে, এরা সবসময় এক লেয়ার যুক্ত হয়। ওকে, ঠিক আছে। নেক্সট কথা জিনিস করছে পেরিস্পার্ম এবং পেরিকার্পের মধ্যে পার্থক্য। দেখো, আবার নামের মধ্যে লুকিয়ে আছে। স্পার্ম হচ্ছে পেরিকার্প, কার্প মানে হচ্ছে ফল, এটা ফলের মধ্যে কেটে থাকে। তো পেরিকার্প হচ্ছে ফলের বাইরের দিকে যে আবরণী থাকে। দেখো, পেরিকার্প হচ্ছে ফ্রুটের একটা অংশ, পার্ট অফ ফ্রুট। তো পেরিকার্প হচ্ছে যে আবরণী থাকে, পেরিকার্প, এপিকার্প, এন্ডোকার্প, তো সব থেকে বাইরের অংশটা হচ্ছে পেরিকার্প। আর পেরিস্পার্ম হচ্ছে যখন যে নিউসেলাস গুলি রয়েছে সেগুলো যদি কোনোভাবে থেকে যায়, তাহলে এটা হচ্ছে পার্ট অফ সিড। নিউসেলাস যদি পুরোপুরি ভ্রূণপোষক কোষগুলো যদি পুরোপুরি নষ্ট না হয়ে গেলে, পুরোপুরি কনজিউম না হয়ে কিছু পার্ট যদি থেকে যায়, তাই তো, সেই পার্টটা কেন বলি পেরিস্পার্ম, মানে পার্ট অফ ফ্রুট, এটা হচ্ছে পার্ট অফ।
সাধারণত এটা সিডের অংশ তাহলে ড্রাই হবে, এটা ফ্লেশি প্রকৃতির হয়। আমরা পেরিকাপ, অনেক পেরিকাপ গুলো খাই আমরা, আপেল রয়েছে তাই তো, পেরিকাপ অংশটা আমরা খেয়ে থাকি, তাহলে ফ্লেশি প্রকৃতির হয়। এটা প্রায় সমস্ত ফলের মধ্যে পাওয়া যায়, ফাউন্ড ইন অল ফ্রুটস। কিন্তু এটা কিছু 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 সিডে পাওয়া যায়, সাম সিড, যাদের ক্ষেত্রে নিউসেলাস কনজিউম হয়নি কমপ্লিট। এর কোনো ফাংশন না, আলাদা করে কোনো ফাংশন নেই, নন ফাংশনাল। কিন্তু এর ফাংশন রয়েছে, প্রোটেক্ট করে, প্রোটেক্ট দ্য ফ্রুট এবং নিউট্রিশনে সাহায্য করে। তাহলে বিভিন্ন ধরনের যে পশু পাখিরা রয়েছে, এরা এটাকে দেখে আকৃষ্ট হবে এবং সেটার মাধ্যমে এরা ফ্রুটের ডিসপার্সনে সাহায্য করবে। Clear? That's all. এবার আসছি নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইজ আপেল কল্ড ফলস ফ্রুট? আপেলকে ফলস ফ্রুট কেন বলা হয় এবং কোন অংশটি ফুলের এই ফ্রুটটা তৈরি করে? আপেলকে ফলস ফ্রুট বলি কারণ ট্রু ফ্রুট তারাই, ট্রু ফ্রুট হচ্ছে তারা যাদের ক্ষেত্রে ওভারি থেকে ফার্টিলাইজেশন ভাবে ফ্রুট তৈরি হয়। কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে ফ্রুট কি হয়, থ্যালামাস যে অংশটি রয়েছে, যে বৃন্ত অংশটি রয়েছে, সেটি থেকে ফ্রুট তৈরি হয়। তাই অ্যাপেলকে আমরা ফলস ফ্রুট বলি। ওভারি ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে যদি ফল তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় ফলস ফ্রুট। তাহলে আপেলের ক্ষেত্রে কোন অংশ থেকে তৈরি হচ্ছে, এটা থ্যালামাস। আপেল ছাড়াও আরো রয়েছে যেমন স্ট্রবেরি, তো এরকম দেখা যায়। হোয়াট ডাজ ইট মিন বাই ইমাস্কুলেশন? ইমাস্কুলেশন আমি একটু আগে বললাম যে ব্রিডিং টেকনিকে দুটো জিনিস ছিল। আমি যে পরাগযোগ চাই সেটা অন্যভাবে দূষিত হওয়ার প্রতি সম্ভাবনা ছিল। এক, ওর নিজের পরাগগুলি দিয়ে দূষিত হয়ে যাওয়া, আর দুই হচ্ছে বাইরে থেকে দূষিত হওয়া। তো নিজের পরাগ দিয়ে দূষিত হওয়ার চান্স হচ্ছে যখন কি হয়, কিছু রয়েছে, কিছু কিছু রয়েছে, কিছু কিছু ফুল যেগুলি সেলফ পলিনেশন সম্ভব, অর্থাৎ ওদের নিজেরই অ্যান্সার রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার যে ওভারি রয়েছে, ওভারের কাছে অ্যান্সার রয়েছে, এই অ্যান্সারগুলি থেকে পোলেন রিলিজ হয়ে ফার্টিলাইজ করতে পারে। তো আমি চাই না এটা। আমি চাই আমার জায়গাতে যে নিজের নির্দিষ্ট পোলেন আছে এইগুলো দিয়ে ফার্টিলাইজ করাবো, এগুলো আমি চাই না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তাহলে এই জায়গাটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিতে হবে, তুমি এভাবে শুধুমাত্র ওভারি কিন্তু রাখতে পারবে না, তোমার পুরো ফুল ঢাকতে হবে। তো সেটার মাধ্যমে তুমি আউটার বা ক্রস পলিনেশন আটকাতে পারবে, সেলফ পলিনেশন আটকানো যাবে না। সেলফ পলিনেশন আটকানোর জন্য এই মেল পার্ট গুলোকেই ছড়িয়ে দাও। যে প্রক্রিয়ার মাধ্যমে মাস্কুলেশন মানে কি, মাস্কুলেশন মানে হচ্ছে মাস্কুলিন তাদের পাতা ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে মেল রিপ্রোডাক্টিভ অর্গান হতে বাধ্য হয় সেটাকে বলা হয় মাস্কুলেশন। এক্ষেত্রে আমরা অ্যান্সার করি, এর প্রভাবে আমরা কি করতে পারি, সেল পলিনেশন আটকাতে পারি। তার প্রভাবে সেল পলিনেশন প্রিভেন্ট করতে পারি। তাহলে আমি কি করবো, পলিনেশন বাই মাই ডিজায়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, if one can induce parthenocarpy through the application of growth substance, তো যদি পার্থেনোকার্পি গ্রোথ সাবস্টেন্স দিয়ে করে, তাহলে সেক্ষেত্রে যে ফলগুলি তৈরি হবে, তাহলে তুমি কোন ধরনের ফল চুজ করবে? দেখো, আমরা জানি পার্থেনোকার্পিতে সে সমস্ত ফলগুলি তৈরি করা যায় যেগুলিতে বীজ হয়, কারণ বীজ হচ্ছে ফার্টিলাইজেশন প্রোডাক্ট। যে সমস্ত ফলগুলিতে প্রচুর পরিমাণে, যে সমস্ত ফলগুলো প্রচুর পরিমাণে ফল মেলান, মাস্ক মেলান, এই সমস্ত ফলগুলিকে আমি চাইবো পার্থেনোকার্পি দিয়ে ফল তৈরি করা। তাহলে সেক্ষেত্রে বীজের ঝামেলাটাই থাকবে না, তাই রোল অফ ট্যাপেটাম ইন দ্য ফর্মেশন অফ পোলেন গ্রেন। ট্যাপেটামের কাজ কি, পোলেন গ্রেনের ওয়াল বা পরাগ রেণুর যে বাইরের দিকে প্রাচীরটা রয়েছে সেটা তৈরি। ঠিক আছে, ট্যাপেটামের কাজ কি ছিল? ট্যাপেটাম হচ্ছে, আমরা দেখেছিলাম মাইক্রোস্কোপ চারটে লেয়ার ছিল, বাইরের লেয়ার, এপিডার্মিস লেয়ার, আউটার লেয়ার, তারপর ছিল ট্যাপেটাম। এই ট্যাপেটামের কাজ ছিল কি, ট্যাপেটামের কাজ হচ্ছে ভিতরে যে স্পোরান, যে স্পোরোজেনাস টিস্যুগুলি রয়েছে বা যে রেণুধর কোষগুলি রয়েছে, রেণুধর কলাগুলি রয়েছে, সেগুলিকে প্রোটেকশন করা। তাহলে ট্যাপেটাম কিভাবে সাহায্য করে? আহ এর মধ্যে আমাদের রেণুধর কোষগুলি থেকে আলটিমেটলি মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে পোলেন গ্রেনগুলি তৈরি হয়। তো সেই পোলেন গ্রেনগুলিকে প্রোটেকশন করার জন্য তার বাইরের দিকে প্রাচীর তৈরি হয়। আর এই ট্যাপেটাম রিলিজ করে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন কি, এটা একটা বিশেষ ধরনের একটা বস্তু যেটি এক্সাইন লেয়ার বা পোলেনের যে বাইরের কঠিন লেয়ারটা থাকে, যে স্পোরোপোলেনিন, যেটি প্রায় একদম অভাঙন, তাই তো, যেটি কোনোভাবেই ডিস্ট্রাকশন সম্ভবই না, তাই তো, যে পৃথিবীর কোনো উৎসেচক এটাকে পাচন করতে পারে না স্পোরোপোলেনিন। তো সেই স্পোরোপোলেনিন তৈরি করে কি, ট্যাপেটাম, যেটি আলটিমেটলি পোলেনকে প্রোটেকশন করে। ওকে, হোয়াই ইজ অ্যাপোমিক্সিস, হোয়াট ইজ অ্যাপোমিক্সিস, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, আমরা সবার লাস্টে পড়লাম অ্যাপোমিক্সিস এবং পলি এমডিএনএ সম্বন্ধে। অ্যাপোমিক্সিস কি, অ্যাপোমিক্সিস এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মিক্সিং হয়। মিক্সিং কেন বলছি এটাতে, বিকজ অ্যাপোমিক্সিস, দেখো, মিক্সিং হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, ফার্টিলাইজেশন ছাড়াই বীজ তৈরি হওয়া। এই প্রক্রিয়া কি হয়, এই প্রক্রিয়ায় যে ভ্রূণ পোষক কোষগুলি থাকে সাধারণত নিউসেলাস,
বা অন্য যে কোনো কোষ সেগুলি ডাইরেক্টলি ফার্টিলাইজেশন ছাড়াই ডিম্বকে পরিণত হয়, এবং সেই ডিম্বক থেকে আলটিমেটলি সেখানে এমব্রিও তৈরি হয়। এই প্রক্রিয়া বলা হয় অ্যাপোপ্টোসিস। এরভাবে কি হয়, এরপর যেহেতু ফার্টিলাইজেশন হচ্ছে না, তাহলে যে ক্যারেক্টার গুলি রয়েছে, হাইব্রিড ক্যারেক্টার গুলিকে মেনটেন করা সম্ভব। তাহলে হাইব্রিড প্লান্টস এর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি টু মেনটেন হাইব্রিড ক্যারেক্টার। বোঝা গেছে? তাহলে কৃষিকাজের মধ্যে হাইব্রিড ক্যারেক্টার গুলিকে মেনটেন করে রাখার জন্য, কারণ আমাদের প্রত্যেকবার হাইব্রিড উদ্ভিদ তৈরি করা খুবই একটা কঠিন প্রক্রিয়া এবং খুবই ব্যয়, এতে পয়সা প্রচুর খরচ, সময় প্রচুর মানে ব্যয় হয়। তো সেই সময় এবং পয়সা দুটি বাঁচানোর জন্য আমরা অ্যাটমিক সিস্টেম ইউজ করার চেষ্টা করছি, যাতে আমরা যদি এই সমস্ত আমাদের হাইব্রিড উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে অ্যাটমিক জিন প্রবেশ করাতে পারি, তাহলে আমাদেরকে ফার্টিলাইজেশন করতেই হবে না। সরি, ফার্টিলাইজেশন ছাড়া আমরা বীজ তৈরি করতে পারবো। তাহলে হাইব্রিড ক্যারেক্টার মেনটেনও থাকবে, আমার বীজও পাচ্ছি। বুঝা গেছে? তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। হোপ ক্লিয়ার। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, সোশ্যাল রিপ্রোডাকশন ক্লাস 12 এর। এটা বেস, এটা হচ্ছে আলটিমেটলি উদ্ভিদের যত রকম বৈশিষ্ট্যগুলি ছিল, ফুল ফল কিভাবে তৈরি হয়, কেন নিষেকের আগের ঘটনাগুলি পরের ঘটনাগুলি সবই রাখবে। ঠিক আছে? তো পরিবারটা মতো বোঝার চেষ্টা করো, তারপর অনুশীলনী কোশ্চেন গুলো গেলে দ্যাটস অল।